আপনারা কি জানেন যে যে দেশে পৃথিবীর সব থেকে বেশি অয়েল রিজার্ভ আছে সেই দেশ এখন পেট্রোল কিনতে পারছে? ইলেকট্রিসিটি নেই, ফুড শর্টেজ, মেডিসিন নেই। আপনারা কি জানেন এই দেশটার নাম কি? ভেনেজুয়েলা। আসল প্রশ্ন এটা নয় যে ভেনেজুয়েলা ব্যর্থ কেন, আসল প্রশ্ন এটা যে আমেরিকাতে ইন্টারেস্টেড কেন। আর এটা ভাববেন না এটা শুধু ল্যাটিন আমেরিকার প্রবলেম। অয়েল প্রাইস বাড়লে ফুড কস্ট বাড়বে, ট্রান্সপোর্ট খরচ বাড়বে, আর মোস্ট ইম্পর্টেন্টলি ইনফ্লেশন বাড়বে। তেল মানে শুধু জ্বালানি না, শুধু পেট্রোল ডিজেল না, তেল মানে পাওয়ার, কন্ট্রোল আর গ্লোবাল ডমিনেশন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমেরিকা বুঝতে পেরেছিল যেই দেশ এনার্জি কন্ট্রোল করে সেই দেশ ওয়ার্ল্ড কন্ট্রোল করে। আর এর জন্য ইউএস, ল্যাটিন আমেরিকা আর সৌদি আরেবিয়া সব জায়গায় নাক গলাতে শুরু করল। আর এখান থেকে শুরু হয় আমেরিকাস নেভার এন্ডিং অয়েল ওয়ার্স। What if the world is standing at the edge of a new oil war? Iran has reportedly seized an oil tanker after accusing the United States of illegal actions linked to Venezuela. Tensions are rising fast, global oil routes are under pressure, and now the name Donald Trump is back in the center of the storm. Is this a warning, a message, or the beginning of a much bigger confrontation? তেল কিভাবে ডলারের সাথে লিঙ্কড? ছোট করে বলি, 1970-তে একটা বড় ক্রাইসিস এলো, যেটাকে আমরা বলি দ্য গ্লোবাল অয়েল ক্রাইসিস। তখন তেলের দাম স্কাই রকেট করতে শুরু করলো। আর ঠিক এমন সময় তখনকার প্রেসিডেন্ট নিক্সন তার সহকারী হেনরি কিসেঞ্জারকে সৌদি আরেবিয়ায় পাঠালো একটা ডিল ক্র্যাক করতে। আচ্ছা, ডিলটাতে কি বলা হলো আসুন বুঝিয়ে বলি। ডিলটাতে আমেরিকা বলল সাউদি যে তেল বিক্রি করবে সারা পৃথিবীতে সেটা শুধু ডলারেই বিক্রি করতে পারবে। আর এতে আমেরিকার কি বেনিফিট হবে? এই ডলার আমেরিকার বন্ড, ব্যাংক আর ইকোনমিতে ফিরবে। আর এর বদলে আমেরিকা সাউদিকে কি দিল? আমেরিকা বলল আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব, মিলিটারি সাপোর্ট দেব, এবং তোমাদের রেজিম, অয়েল ফিল্ড সব আমরা প্রোটেক্ট করব। মানে এক কথায় আমেরিকা তোমাদের পাশে সবসময় দাঁড়াবে। সাউদি কেন মেনে নিল এই ডিলটা? মিডল ইস্টের আরব স্প্রিং, মানে নানান দেশে রাজকীয় শাসনের বিরুদ্ধে প্রোটেস্ট দেখে সাউদি রাজঘরানা জানতো যে এমন বিদ্রোহ তাদের দেশেও হতে পারে। ক্ষমতা বাড়ানোর ভয় আমেরিকা ডিল মেনে নেয় সাউদি। নিজের দেশে ইউএস মিলিটারি বেস বানাতে দেয় তারা। তাই এটা কোনো সাধারণ ডিল ছিল না, এটা ছিল একটা কম্বো ডিল, তেল, ডলার আর মিলিটারি। আর এটাকেই আমরা বলি পেট্রো ডলার সিস্টেম। তাহলে পেট্রো ডলার ইকোনমি এত পাওয়ারফুল কেন চলুন বুঝি। পৃথিবীতে আজ যে কোনো দেশকে তেল কিনতে হলে ডলারে কিনতে হয়, সে ইন্ডিয়া হোক, জাপান হোক আর পাকিস্তান। ডলারে তেল কেনার জন্য এই দেশগুলোকে ডলার জমাতে হয়, আর তাই এরা সবসময় ইউএস এর ওপর ডিপেন্ড করে। তার মানে আমেরিকা বলল আমাদের কারেন্সি ওয়ার্ল্ডের ফুয়েল বা জ্বালানি। তবে এত কি সোজা যে আমেরিকা বলল আর সব দেশ মেনে নিল? এমনটা না, কিছু কিছু দেশ আমেরিকাকে চ্যালেঞ্জ করেছিল। এবং ইতিহাসে দেখা যায় যে যে দেশ বলেছিল যে আমরা ডলারে তেল বিক্রি করব না, তাদের কি পরিণতি হয়েছে চলো একবার দেখি। ইরাকের সাদ্দাম হোসেন বলেছিল আমরা তেল ইউরোতে বিক্রি করব, কিন্তু এর ফলাফল কি হলো? ইরাকে হলো ওয়ার, ইনভেশন আর রেজিম চেঞ্জ। সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? যে ওর কাছে আছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, যার প্রমাণ আজও পাওয়া যায়নি। লিবিয়ার গাদ্দাফি ঠিক এইভাবে ইউএস এর সিস্টেমটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছিল, কিন্তু তার ফলাফল কি হলো? ঠিক একই, বোম্বিং, রিজিম চেঞ্জ আর গাদ্দাফিকে সরিয়ে দেওয়া হলো। এটা কি কোইন্সিডেন্স? মনে হয় না। কেন একই ঘটনা যখন বারবার ঘটতে থাকে তার মধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, আর এই প্যাটার্নটা কিন্তু ভয়ানক। এবার আসি ভেনেজুয়েলাতে। একটা স্ট্রেট ফ্যাক্ট বলি, পৃথিবীর সবচেয়ে বড় প্রোভেন অয়েল রিজার্ভ ভেনেজুয়েলার কাছে আছে, মানে সাউদির থেকেও বড়। কিন্তু একটা লজিক্যাল প্রশ্ন, এত তেল থাকা সত্ত্বেও এই দেশটা কোল্যাপস করলো কি করে? কারণ এরাও পেট্রো ডলার সিস্টেমকে চ্যালেঞ্জ করলো। ওরা ওপেনলি কথা বলছিল ইউয়ান, মানে চাইনিজ কারেন্সিতে তেল বিক্রির কথা, বা রুবেল, রাশিয়ান কারেন্সিতে, অর এনি অল্টারনেটিভ কারেন্সি। কিন্তু এটা আমেরিকার চোখে একটা থ্রেট ছিল, অর উই ক্যান সে রেড ফ্ল্যাগ। তাই তারপর শুরু হলো ব্যাংক ফ্রিজ, স্যাংশনস অ্যান্ড তেল এক্সপোর্ট ব্লক। অফিসিয়াল ভাষায় যাকে বলা হলো হিউম্যান রাইটস ডেমোক্রেসি, কিন্তু আনঅফিসিয়াল রিয়েলিটি হলো
আমেরিকার ডলার সিস্টেমের ওপর একটা বড় থ্রেট। ডলার স্ট্রং থাকলে ডেভেলপিং কান্ট্রিজ আরো দুর্বল হয়, লোনস আরো এক্সপেন্সিভ হয়। তার মানে এই অয়েল ওয়ারের রিপেল এফেক্ট কলকাতার বাজারেও দেখা যাবে। স্যাংশনস মানে কি ছোট্ট করে বুঝে বলি। স্যাংশনস মানে শুধু গভর্নমেন্ট উপরে চাপ, এটা রিয়ালিটি না। স্যাংশনস মানে মেডিসিন দেশে না ঢুকতে দেওয়া, তেলের রিফাইনারিতে রোকটোক লাগানো এবং ব্যাংক ট্রানজ্যাকশনস ফ্রিজ করে দেওয়া। এরম নানান অবস্টেকলস তৈরি করা যাতে সেই দেশের মানুষ সাফার করে, আর যখন মানুষ সাফার করে তখন আনরেস্ট তৈরি হয়, ইকোনমি কোল্যাপস করে যায়। আর এই কিওসটাই রেজিম চেঞ্জের প্রেশার তৈরি করে। আর গভর্নমেন্ট পড়ে যাওয়া, ওইটা হয় শুধু সময় অপেক্ষা। এটা একটা প্রুভেন স্ট্র্যাটেজি সেই দেশের জন্যে যারা নিউক্লিয়ার পাওয়ার নয়। তাই এই তেলের যুদ্ধ ট্যাঙ্ক, বোম বা আর্মি দিয়ে নয়, ব্যাংক, কারেন্সি আর স্যাংশনস দিয়ে লড়া হয়। এটা এক ধরনের নতুন ইকোনমিক ওয়ারফেয়ার। আজ ব্রিক্স ডলারের বাইরে গিয়ে একটা অল্টারনেটিভ পেমেন্ট সিস্টেম তৈরি করার চেষ্টা করছে। তার মানে এরপর থেকে তেল কিনতে গেলে সবসময় ডলারের দরকার লাগবে না। আর আমেরিকা ভালো করে জানে যেদিন তেল আর ডলার একসাথে চলা বন্ধ হয়ে যাবে সেদিন ওয়ার্ল্ড অর্ডার পাল্টে যাবে। তাই এই নেভার এন্ডিং অয়েল ওয়ারগুলো থামে না, শুধু পাল্টায় টার্গেট আর পদ্ধতি। বম থেকে ব্যাংক, ব্যাংক থেকে অ্যালগোরিদম। তাহলে প্রশ্ন এটা নয় যে আমেরিকা কি ভিলেন বা ভেনেজুয়েলা কি ফেল স্টেট। আসল প্রশ্নটা হলো যে তেল শেষ হলে কি হবে? ডলার যখন তেলের বস থাকবে না তখনই বা কি হবে? আমেরিকা এম্পায়ার, আমেরিকা ডমিনেন্সের পতন কি খুব সামনেই? জানবো আমরা পরের এপিসোডে। কিন্তু ভাই সবই ঠিক আছে, বাট তোর চুলটা কেমন অয়েলি।